আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুধু কি ঘোরাঘুরি করলেই হবে? মেহমানের জন্য নাস্তাও তো বানাতে হবে, তাই না? তো চলুন আজকে 5 স্টারের একটা নাস্তা বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে 3 পিস চিকেন নিয়েছি। এটাকে ভালো করে থেতলে নিয়েছি। আসলে ওই অংশটাও ভিডিও করা উচিত ছিল, যাই হোক করতে পারিনি। তো ভালো করে থেতলিয়ে এটাকে এখন ম্যারিনেট করার জন্য মশলা মাখাচ্ছি। প্রথমে দিয়েছি টক দই না, গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধ। এরপরে মাংসর একটা স্পেশাল মশলা। আবার এখন দিচ্ছি হচ্ছে এখানে জিরা আর গরম মশলা টেলে একসঙ্গে গুঁড়ো করা, এটা দিচ্ছি। আর দিয়েছি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট, লবণ। এই সবগুলো উপকরণ একসঙ্গে মেখে তারপরে এটাকে আমি ম্যারিনেট হতে 5-6 ঘন্টা সময় দিয়েছি। দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি। এখন সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে 2টা লেগ পিস আছে আর একটা ব্রেস্টের পিস আছে। সুন্দর করে মেখে এখন আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব 5-6 ঘন্টার জন্য। তারপরে 5-6 ঘন্টা শেষে এটা ভাজতে চলে আসলাম। এটাকে আমরা আসলে চিকেন কাবাব নাম দিয়েছি। এটা তন্দুরি কাবাব, আসলে চিকেন তান্দুরি কাবাব। কি সুন্দর সুন্দর নাম এখন খাবারের। সেদিন রেস্টুরেন্টে গেলাম, তারা চায়ের নামও মনে হয় 100 নাম দিয়েছে। মানে সব সুন্দর সুন্দর দেখলাম, কি যেন সুন্দরী চা, তারপরে আরও এরকম পিকুলিয়ার অনেক নাম দিয়ে তারা সেই চাগুলো বানায় এবং বিক্রি করে। তো আমার এখানে এখন চিকেন ফ্রাই করা হচ্ছে। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, এজন্য চুলাটা নিভিয়ে দিয়েছি। এটা আসলে অল্প আছে, সময় নিয়ে ব্রাউন করে ভাজতে হবে। আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আপনাদের এভাবে কার কার তান্দুরি চিকেন পছন্দ? তো এটা খাওয়ার জন্য আমি এখন বানাচ্ছি বিশেষ পরোটা। সেটা হচ্ছে খাস্তা পরোটা। তো খাস্তা পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি আটা, দিয়েছি প্রথমে সামান্য লবণ, এবার দিলাম 1 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই খাস্তা পরোটা দিয়ে চা বা রসগোল্লা খেতে কিন্তু খুবই মজা। এসব রান্না, এ ধরনের মুখরোচক খাবার রান্না করতে আসলে এনার্জি এবং ধৈর্য দুইটাই প্রয়োজন খুব বেশি। তো এগুলো দেয়া হয়ে গেলে আমি এখন এখানে দিব 2 টেবিল চামচ টক দই। এই টক দইটাই এই পরোটাটাকে সফট করবে। টক দই বাসায় সবসময় থাকবে এমন কোনো কথা না, না থাকলে আপনারা গুঁড়া দুধ বা লিকুইড দুধের সঙ্গে একটু লেবুর রস মিশিয়েও সেটা ইউজ করতে পারেন, সেটাও টক দইয়ের কাজ করবে। তা আমার যেহেতু টক দই আছে তাই টক দই দিয়ে দিয়েছি। এখন দিব 1 টেবিল চামচ ঘি। আর হ্যাঁ, এই পরোটাটাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি যাবে। এখানে এখন দিলাম ঘি এবং ভিডিও দেখতে থাকেন পরতে পরতে
এখানে ঘি ব্যবহার করব। ঘি যে আপনাকে পরতে পরতে ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো ঘি দিলে স্মেলটা সুন্দর আসে, সেক্ষেত্রে খেতেও আর একটু ভালো লাগে এই আর কি। এখানে ঘির পরিবর্তে বেশি পরিমাণে আপনি বাটার বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমার আটা মাখা শেষ, এখন এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। চাইলে আপনি আরও কম সময়ও রাখতে পারেন। তো যত বেশি সময় রাখা হয় ততই আটাটা সফট হয় এবং সেটা খাস্তা হতে বেশি সুন্দর হবে। তো এটাকে এখন রেস্টে রেখে দিব। আমি এখানে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। রেস্ট শেষ, এবার বানানোর পালা। এই রুটিটা আমি প্রথমে এভাবে বেলে তারপরে এখানে এখন দিয়ে দিব ঘি আর হচ্ছে সামান্য আটা আটা বা ময়দা আপনি যেটা ইউজ করেন না কেন। তো আমি কিন্তু এই পুরোটা আটা দিয়েই বানাচ্ছি। এই আটাটাও একদম ময়দার মতোই, তেমন কোনো পার্থক্য নেই বিশেষ। এখানে দিয়ে দিয়েছি ঘি এবং দিয়ে দিচ্ছি কিছু আটা। এরপরে এটাকে রোল করব। এটা আপনি রোল করার সময় একটু টেনে লম্বা করে রোল করার চেষ্টা করবেন। আর এই যে আমি এটা আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ভাঁজ করছি, তো সেজন্য আমি পরেরগুলো কিন্তু একদম আরও চিকন করে রোল করেছি এবং টেনে লম্বা করে তারপরে রোল করেছি। আপনারাও সেভাবে করে নেবেন। মানে যত বেশি পরিমাণে ভাঁজ হবে, রোল মানে যে ভাঁজ করাটা, তত বেশি খাস্তার ভাঁজটা আসবে। এটা মানে আমার পরোটাগুলোতে 5-6টা লেয়ার আসছে। তো এটা আমি এভাবে করিয়েছি, কিন্তু অন্যগুলো 2 হাত দিয়ে একটু টেনে টেনে লম্বা করে বেশি ভাঁজ দিলে সেক্ষেত্রে পরোটাটা বেশি খাস্তা হবে। তো এভাবে সবগুলো করে নিয়েছি। আপনি এভাবে চাইলে করে নর্মালে রেখে দিতে পারেন। জাস্ট যখন বানাবেন ঝটপট একটুখানি করলেই ভাজা, মানে কাজ অনেক এগিয়ে রাখা আর কি। তো আমি এখনই বানিয়ে ফেললাম। এখনই যে ভাজতে চলে এসেছি। প্রথমে যে কটা পরোটা ভাজবো সবগুলো হালকা সেঁকে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন। এরপরে এখানে একটু স্মেলের জন্য 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন সেই আগে থেকে সেঁকে রাখা রুটিটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন নিভু নিভু আছে, ধৈর্য ধরে আমাদেরকে এটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই পরোটাটা ঘন করে দুধ চা দিয়ে একটু চায়ের চিনি বেশি দিবেন, খেতে কি স্বাদ, মজা। এখন পরোটা ভাজতে ভাজতে এই পর্যায়ে এসে একটু এটাকে কি বলে, রায়তা বানাচ্ছি। রায়তার জন্য নিয়েছি শসা কুচি করে আর কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিচ্ছি বিট লবণ, লবণ পড়ছে না, এই জন্য বারবার ঝাঁকাতে হচ্ছে। লবণ দিয়ে একটু মেখে তারপরে এ পর্যায়ে দিয়ে দিব একটু চিনি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এই খাবারগুলো আমরা বড় ছোট সবাই মিলে মাসে 1-2বার খেলে আসলে তেমন সমস্যা হওয়ার কথা না। তবে বড়দের জন্য অবশ্যই বেশি বারবার না খাওয়াই ভালো, যেহেতু এতে তেল এবং ঘির পরিমাণটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি। এখন আমার এটাকে স্মোকি ফ্লেভার আনার জন্য এই কাবাবটাকে আমি কয়লা গরম করে তারপরে তার মধ্যে একটু ঘি দিয়ে এটাকে ঢেকে দিব। আমার কয়লাটা আসলে মনে হয় ধোঁয়া একটু কম ছেড়েছে, গরম কম করা হয়েছে। এটাকে একটু বেশি সময় নিয়ে আসলে গরম করতে হবে। তো আমাদের সময় যেহেতু একটু কম, সেজন্য আমরা হালকা স্মোকি দেখতে পাচ্ছেন, স্মোক হালকা বের হচ্ছে ধোঁয়াটা।
এই খাবারগুলো, এই ধরনের খাবার আসলে আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ। আমি ওদেরকে মাঝে মাঝে ট্রাই করি এগুলো খাওয়ানোর জন্য। রেস্টুরেন্টে তো খায় মাঝে মাঝেই, তারপরে বাসায় বানিয়ে দিই। আমি আসলে রান্না করতে পছন্দ করি, সবাইকে খাওয়াতেও পছন্দ করি, সেটা আমার ঘরের লোক হোক, আত্মীয় স্বজন, মেহমান যারাই আসুক। নিজে খেতেও পছন্দ করি, অন্যদেরকেও খাওয়াতে পছন্দ করি। রান্না করা, খাওয়া দাওয়া করা, এটা আমার তেমন আসলে আলসেমি নাই। এখন ইদানিং একটু কাজবাজ করতে আলসেমি চলে আসে, তবে রান্না করতে আমার ওভাবে আলসেমি লাগে না। কয়লার ধোয়া ওঠা শেষ, এরপরে এখন সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন কাবাবগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে, আর পরোটাগুলোও কত সুন্দর হয়েছে দেখেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল, খুবই মজার ছিল পরোটাগুলো। পরোটা এবং কাবাব দুটোই খুব মজা হয়েছে। আপনাদের যাদের এভাবে বানিয়ে খেতে কষ্ট লাগবে, তারা প্লিজ আমার বাসায় বেড়াতে আসেন, আমি আপনাদেরকে এভাবে করে খাওয়াবো। রেস্টুরেন্ট আর বাসার খাবারের মধ্যে অনেক ব্যবধান আছে। দেখেন পরোটাটা এত সফট হয়েছে, এটা আসলে সফটনেসটা এভাবে ক্যামেরায় বোঝানো খুবই কঠিন। এটা 5-6টা পরত হয়েছে। আমার মেয়ে ওভাবে আসলে